চা খাওয়া ভালো না খারাপ? বিশ্বের যে কটা দেশে সবথেকে বেশি চা পান করা হয় তাদের মধ্যে ভারত অন্যতম। এখানে প্রত্যেক বছর প্রায় 130 কোটি কিলোগ্রাম চা পাতা ব্যবহার করা হয়। জনসংখ্যার মতোই চা পায়ের সংখ্যাতেও ভারত শুধুমাত্র চীনের পরেই। ভারতে মোট যত চা উৎপাদিত হয় তার 80%-রও বেশি ভারতেই ব্যবহৃত হয়। ভারতের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি লোকে নিয়মিত চা পান করে। গড়ে একজন চা পানকারী প্রতিদিন 2 থেকে 3 বার চা খায়, যদিও অফিস কর্মী ও শ্রমজীবীদের ক্ষেত্রে এই সংখ্যা অনেক বেশি। আমাদের দেশে বেশিরভাগ মানুষ, শতকরা 85 থেকে 90 জন দুধ চা পছন্দ করে। সেই তুলনায় এখনও গ্রিন টি বা ব্ল্যাক টির প্রচলন কম। আমাদের পশ্চিমবাংলায় এই চা শুধু আর পানীয়তে আটকে নেই, এটা এখন আমাদের সংস্কৃতির অংশ, অর্থনীতির অংশ। অম্বল হলে লেবু চা, শখ করে মালাই চা বা রাস্তার মোড়ের দোকানের ভাড়ের চায়ের সাথে আমরা সবাই পরিচিত। চা আমাদের ইমোশন হতে পারে, আর আমরা শুধু চা খেয়ে বেঁচে থাকার দাবি করতেই পারি। কিন্তু এই একটা বিদেশি পানীয় কিভাবে আমাদের এত প্রিয় হলো? আর চা কি আমাদের শরীরের জন্য আদৌ ভালো? সত্যি বলতে আমি জানি না। আমি চায়ের রাসায়নিক বিশ্লেষণ করিনি, আমি একজন রসায়নবিদও নই। কিন্তু একজন রসায়নবিদ ছিলেন যিনি বাঙালির জীবনে চায়ের বহর দেখে কিছু সংশয় প্রকাশ করেছিলেন। চা খাওয়া ভালো না খারাপ, এই প্রশ্নের উত্তর বা বলা ভালো, এই বিষয়ে তার নিজস্ব মতামত দিয়ে আচার্য প্রফুল্লচন্দ্র রায় 3টে প্রবন্ধ লিখেছিলেন। চা পান নাকি বিষ পান এবং চা পান ও দেশের সর্বনাশ, এর 2টো পর্ব। কিন্তু সেই টপিকে আসার আগে একটু কনটেক্সট দরকার। এখন আমরা গর্ব করে বলি যে চা বাঙালির কালচারাল আইডেন্টিটি, চা ছাড়া আমরা বাঁচতেই পারবো না। কিন্তু চা আমাদের দেশীয় পানীয় নয়। আমাদের মতো গরম আর্দ্র আবহাওয়ায় চা আমাদের শরীরের পক্ষেও খুব একটা ভালো নয়। কিন্তু তাও যে আমরা এখন মে মাসের দুপুরে রাস্তায় দাঁড়িয়ে চা খাই, সেটার জন্য ব্রিটিশদের অত্যন্ত এফেক্টিভ মার্কেটিং স্ট্র্যাটেজি দায়ী। চা 2700 খ্রিস্টপূর্বাব্দ থেকেই চীনে ওষুধ হিসেবে ব্যবহার হয়ে আসছে। সেখান থেকেই ইংরেজরা প্রথম চায়ের খোঁজ পায়। কিন্তু তাদের চায়ের দাম বেশি হওয়ায় সেটা দিয়ে ব্যবসা করলে ব্রিটিশদের ক্ষতি হতো, তাই তারা ভারতের আসামে প্রথম চায়ের চাষ শুরু করে। ভারতের চা প্রথমে আমেরিকা ও অস্ট্রেলিয়াতে ছড়িয়ে দেওয়ার জন্য আমেরিকার শিকাগোর বিশ্বমেলায় ভারত থেকে একজন প্রতিনিধি এবং তার সাথে একজন ভারতীয় পোশাক পরা চাকরকে দিয়ে সেখানে বিনামূল্যে চা বিতরণ করানো হয়। এরকম করে আরও অনেক জায়গায় ভারতের চায়ের প্রচারের ফলে আস্তে আস্তে সব জায়গায় চীনের চায়ের বদলে ভারতের চা বিখ্যাত হতে শুরু করে। তো এরকম যখন ভারতের বাইরে ভারতের চায়ের জয় জয়কার চলছে, তখন লর্ড কার্জন নাকি একবার আসামের এক চায়ের বাগানে পর্যবেক্ষণ করতে গিয়ে বললেন, তোমরা এই 30 কোটি জনসংখ্যার ভারতবর্ষে চায়ের প্রচার করছো না কেন? আমি তোমাদের জায়গায় থাকলে এমন ব্যবস্থা করতাম যাতে কৃষক ধান কাটতে কাটতেই মাঠের মধ্যে অবসর সময় চা পান করে শীত বর্ষার কাঁপুনির হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে, যাতে বুক অব্দি জলে ডুবে পাট কাচতে কাচতে তারা চা খেয়ে একটু আরাম বোধ করে, যাতে এই দেশবাসীরা 1 পয়সায় চায়ের প্যাকেট কিনে নিজেদের খিদে তেষ্টা ভুলে থাকতে পারে। এই কথায় ইন্সপায়ার্ড হয়ে চা ব্যবসায়ীরা চায়ের প্রচারের জন্য অনেক টাকার বুদ্ধি খরচ করা শুরু করলেন। সারা ভারতে চায়ের ছোট ছোট প্যাকেট 1 পয়সায় বিক্রির উদ্যোগ নেওয়া হলো। আকর্ষণীয় বিজ্ঞাপন ছাপানো হলো। অনেক দোকানদারদের বিনামূল্যে চায়ের পাত্র, চা ওজন করা যন্ত্র, চা পাতার প্যাকেট দেওয়া হলো। বেশ কিছু স্টিমারে ফ্রিতে চা দেওয়ার ব্যবস্থা করা হলো। যেখান দিয়ে ট্রেন লাইন গেছে তার আশেপাশে শহর আর গ্রামগুলোতে চায়ের দোকান করা হলো। প্রত্যেকটা রেল স্টেশনে চায়ের দোকান খোলা হলো। কারখানার পাশে সামরিক আড্ডায় সব আমোদ প্রমোদের জায়গার পাশে চায়ের দোকান খোলা হলো। বাংলার পাঠ্য বই স্বাস্থ্য সোপানে লেখা হলো, পরমেশ্বর মানুষের জন্য চা ও কফি নামে 2টি উত্তম পদার্থ সৃষ্টি করেছেন। এরা আত্মাকে শান্তি দেয়, চিত্তকে একাগ্র রাখে, অসুখ দূর করে, ক্লান্তি নাশ করে, বিচার শক্তি বৃদ্ধি করে, শরীরের বল বৃদ্ধি করে এবং বুদ্ধি বৃদ্ধির সহায়তা করে। এমনকি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রের পাশেই তাঁবু খাটিয়ে পরীক্ষার্থীদের বিনামূল্যে চা খাওয়ানো হতো। আবার উচ্চ শ্রেণীর হিন্দুরা যদি নিচু জাতের ছোঁয়া না খেতে চায়, তাই তাদের জন্য কাচের গ্লাসের পরিবর্তে মাটির ভাঁড়ে চা বিক্রি করা হতো। আর এত কিছু করার খরচার টাকা আসতো ভারতের চা বাইরে বিক্রি করে। এই অভিনব প্রচারের কারণে চা আস্তে আস্তে জনসাধারণের রোজকার জীবনের একটা পার্ট হয়ে দাঁড়ালো। টিসিএস কমিটির এক রিপোর্ট অনুযায়ী এরকম কোনো শহর ছিল না যেখানে 2-1 বছরের প্রচারের পরেও চায়ের কাটতি বাড়েনি। কিন্তু তখনও কিছুজন ছিলেন যারা ম্যালনারিশড বাঙালির খাদ্য তালিকায় এই নতুন স্টিমুল্যান্ট পানীয় সংযোজন ঠিক মেনে নিতে পারেননি। তাদের মধ্যে একজন ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তিনি লিখেছেন, চাকে খাদ্য বলা যায় না। এতে সামান্য পরিমাণ দুধ আর চিনি ছাড়া বাকি যা থাকে সেটা ক্যাফেইন, আর সেটা উত্তেজক বা স্টিমুল্যান্ট। এর কোনো পৌষ্টিক গুণ নেই। আগে ধনী গরিব সব বাড়িতেই সকালে উঠে ছোলা গুড় বা আধা ছোলা খাওয়ার রেওয়াজ ছিল। কখনো বা ছোলা মুড়ি, মার ভাত, দুধও খাওয়া হতো। ধনীদের সকালের খাবারের তালিকায় তখন মাখন চিনিও থাকতো। কিন্তু সেই সময় বেশিরভাগ ভারতীয় এতই গরিব ছিল যে ছোলা বাতাসা ইত্যাদি কেনার পর চা কেনার আর টাকা তাদের থাকতো না। তাই বেশিরভাগ লোকই সকালে শুধুমাত্র চা খেয়ে খিদে মেরে দিয়ে অফিস দৌড়তো। আর এরকম অনেকদিন চলতে থাকলে এই অনিয়মের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন মাথা ঘোরা, বমি ভাব, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, স্নায়বিক দুর্বলতা ইত্যাদি। অনেকদিন যদি কোনো পুষ্টিকর খাবার না খেয়ে শুধু
খিদে নিবারণের জন্য চায়ের উপর নির্ভর করে থাকা হয়, তাহলে নানা রকমের পেটের জটিল সমস্যা দেখা দেয়, এমনকি অনিদ্রাও হতে পারে। সব থেকে বেশি প্রভাবিত হতো অফিস যাত্রীরা, যারা সারাদিন কিছু না খেয়ে শুধুমাত্র 5-6 কাপ চা খেয়ে খিদে তেষ্টা নিবারণ করে থাকতো, যেটা শরীরের পক্ষে খুবই বিপজ্জনক। আমাদের মতো গরম দেশে চায়ের মতো গরম পানীয়ের ব্যবহার শরীরের ভারসাম্য নষ্ট করতে পারে। আচার্যের মতে ইংরেজরা নিয়মিত শরীর চর্চা করে, তারা যথেষ্ট পুষ্টিকর খাবার খায়, আর তার সাথে মাঝে মাঝে 2-3 কাপ চা খায়। তাই তাদের পক্ষে সেটা শোভা পেলেও গরিব ভারতীয়রা সারাদিন কিছু না খেয়ে শুধু খিদে মেরে দেওয়ার জন্য 7-8 কাপ চা খায়, যেটা খুবই খারাপ। শেষে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের লেখা চা পান ও দেশের সর্বনাশ প্রবন্ধের 2য় পর্বে শেষের অনুচ্ছেদটা তুলে দিচ্ছি। উপসংহারে আমার বক্তব্য এই যে চা পান করিলে জাতি নাশ হইবে এমন কথা আমি বলি না, পরিমিত চা পানে দেহের স্বাস্থ্য ভঙ্গ হইবে এমন কথাও আমি বলিতেছি না। আমার বলিবার কথা এই যে যদি বাঙালি সংযম ও নিয়মের অনুজ্ঞা মানিয়া প্রচুর সারবান ও পুষ্টিকর খাদ্যের সহিত সামান্য একটু চা দিবা বিভাগে একবার মাত্র পান করে, তাহা হইলে বিশেষ ক্ষতি হয় না। কিন্তু বাঙালি অপরিমিত চা পান করিতে অভ্যস্ত হইয়া আপনার সর্বনাশ সাধন করিতেছে। ইহা দেখিয়া আমি সময় থাকিতে বাঙালিকে সতর্ক হইতে বলিতেছি।